সংবাদের শুরুতে জানাবো কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ইয়েমেনি হামলার মুখে পালিয়ে যাচ্ছে মার্কিন রণতরী। জানাবো ১১৬ নট গতির ক্ষেপণাস্ত্রযুক্ত যুদ্ধজাহাজের প্রযুক্তি অর্জন করেছে ইরান। এদিকে কোথায় আছে পাকিস্তানের পরমাণু অস্ত্রের ভাণ্ডার, যা জানা গেল। জানাবো ভারত ৩৬ ঘন্টার মধ্যে হামলা করতে পারে, এটা বিপজ্জনক বলছে পাকিস্তান। এবং সর্বশেষ থাকছে ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার ৬০০ সেনা নিহত, দাবি দক্ষিণ কোরিয়ার। এখন বিস্তারিত। ইয়েমেনি হামলার মুখে পালিয়ে যাচ্ছে মার্কিন রণতরী। হুতি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনীর প্রবল হামলার মুখে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান অবশেষে লোহিত সাগর থেকে সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। সাম্প্রতিক সময়ে এক হামলা থেকে বাঁচতে গিয়ে ওই রণতরী থেকে ৬৭ কোটি ডলার মূল্যের একটি যুদ্ধবিমান সাগরে পড়ে যায়। এছাড়াও ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ার পর মার্কিন বাহিনী পিছু হটার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার ইয়েমেনের আলমাসিরা টেলিভিশনে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাতে জানায়, ইউএসএস হ্যারি এস ট্রুম্যান রণতরী এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলো শিগগিরই লোহিত সাগর অঞ্চল ত্যাগ করবে বলে ধারণা করা হচ্ছে। ইয়েমেনি সূত্রটির দাবি, আমরা ট্রুম্যান রণতরীতে সরাসরি আঘাত হানার খবরটি নাকচ করছি না। আমরা যে কোনো মুহূর্তে এটিকে লোহিত সাগর এলাকা ত্যাগ করতে দেখতে পারি। এদিকে ইয়েমেনের সশস্ত্র বাহিনী সোমবার একটি হামলার দায় স্বীকার করে জানায়, হামলাটি ছিল মার্কিন হামলায় বেসামরিক হতাহতের জবাব। তারা জানায়, নৌ, ড্রোন ও ক্ষেপণাস্ত্র বাহিনীর সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে ইউএসএস হ্যারি এস ট্রুম্যান এবং এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলো ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে। এর ফলে রণতরী ট্রুম্যান উত্তর দিকে সরে যেতে বাধ্য হয়। এদিকে আরেকটি হামলার ঘটনা থেকে বাঁচতে গিয়ে ইউএসএস হ্যারি এস ট্রুম্যান থেকে একটি FA-18 সুপার হর্নেট যুদ্ধবিমান লোহিত সাগরে পড়ে যায়। জানা গেছে, রণতরীটি আসন্ন হামলা এড়াতে হঠাৎ কৌশলগত মোড় নিলে হ্যাঙ্গার থেকে ল্যান্ড করা যুদ্ধবিমানটি এবং একে টেনে নিয়ে যায় একটি ট্রাক উভয় জাহাজ থেকে সাগরে পড়ে ডুবে যায়। বিশ্লেষকদের দাবি, ইউএসএস হ্যারি এস ট্রুম্যান যদি লোহিত সাগর অঞ্চল ছেড়ে গেলে তা প্রথম কোনো ঘটনা হবে না, কেননা এর আগেও একাধিক মার্কিন রণতরী ইয়েমেনি পাল্টা হামলার কারণে এই অঞ্চল থেকে পালিয়ে গেছে। ১১৬ নট গতির ক্ষেপণাস্ত্রযুক্ত যুদ্ধজাহাজের প্রযুক্তি অর্জন করেছে ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আরজেসি নৌ ইউনিটের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংসিরি বলেছেন, ইরান ১১৬ নট ঘণ্টায় ২১৫ কিলোমিটার গতিসম্পন্ন ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ নির্মাণের প্রযুক্তি অর্জন করেছে। এই যুদ্ধজাহাজ ক্ষেপণাস্ত্র বহনের পাশাপাশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে। আজ বুধবার জাতীয় পারস্য উপসাগর দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বিভিন্ন ধরনের জাহাজ, ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং সাবমেরিন তৈরিতে আরজেসির নৌবাহিনীর স্বনির্ভরতার উপর জোর দেন। পাসপোর্টের তথ্য বলছে, রিয়ার অ্যাডমিরাল তাংসিরি জানিয়েছেন, ১১৬ নট গতিসম্পন্ন ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণকারী জাহাজটি প্রযুক্তিগত দিকসহ অন্যান্য পরীক্ষায় সফল হয়েছে এবং পারস্য উপসাগরের পানিসীমায় অভিযান পরিচালনার জন্য প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন, ইসলামী বিপ্লবের বিজয়ের আগে ইরান একটি ছোট মাছ ধরার নৌকাও তৈরি করতে পারত না এবং মার্কিন কোম্পানিগুলো এই কাজটি করে দিত। কিন্তু আজ আমরা সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে শহীদ সুলাইমানি যুদ্ধজাহাজ তৈরি করেছি, যা সমুদ্রে ৫,০০০ নটিক্যাল মাইল দূরে পর্যন্ত অবিরাম যাত্রা করতে সক্ষম। পারস্য উপসাগরের গুরুত্ব ব্যাখ্যা করে আরজেসি নৌবাহিনীর কমান্ডার বলেন, ১৭৩৫ কিলোমিটার সরাসরি উপকূল রেখা রয়েছে আর দ্বীপপুঞ্জসহ তা দাঁড়ায় ৫৮০ কিলোমিটারে। এ কারণে ইরান এই অঞ্চলে অনন্য অবস্থানে রয়েছে। অতীতে পারস্য উপসাগরে পর্তুগিজদের ১১৭ বছরের উপস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, যখন তেল বা গ্যাস আবিষ্কার হয়নি তখন তাদের এই উপস্থিতি থেকে প্রমাণিত হয় যে এই অঞ্চলের ঐতিহাসিক এবং কৌশলগত গুরুত্ব রয়েছে। রিয়ার অ্যাডমিরাল তাংসিরি পারস্য উপসাগরের অর্থনৈতিক গুরুত্বের কথা তুলে ধরে বলেন, বিশ্বের তেল ও গ্যাস রপ্তানিতে এই অঞ্চলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই অঞ্চলের ৪০% গ্যাস এবং ৬২% তেল পারস্য উপসাগর থেকে রপ্তানি হয়। কোথায় আছে পাকিস্তানের পরমাণু অস্ত্রের ভাণ্ডার, যা জানা গেল। ভূস্বর্গখ্যাত কাশ্মীর ইস্যুতে প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান উত্তেজনা ফের ব্যাপক আকার ধারণ করেছে। সাম্প্রতিক সময়ের এই উত্তেজনায় উভয় দেশের মধ্যে সামরিক সংঘাতের সম্ভাবনা জোরদার হয়েছে। বিশেষ করে পাক ভারত সীমান্তরেখা নিয়ন্ত্রণ বরাবর ক্রমাগত গোলাগুলির ঘটনার প্রেক্ষিতে পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়ে উঠছে। সংকটময় এমন পরিস্থিতির মধ্যেই প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তান প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। সম্প্রতি বিবৃতির মাধ্যমে তিনি বলেন, ভারত যদি পাকিস্তানে কোনো ধরনের সামরিক অভিযান চালায় তবে পাকিস্তান তার পারমাণবিক অস্ত্র ব্যবহারে দ্বিধা করবে না।
পাক প্রতিরক্ষামন্ত্রীর এমন হুমকির পর ইসলামাবাদের পারমাণবিক অস্ত্র নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে। যদি সত্যিই পাকিস্তান এগুলো ব্যবহার করে তাহলে কি হবে এ নিয়ে চলছে আলোচনা। এছাড়া দেশটির পারমাণবিক অস্ত্র কোথায় আছে তা আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে। 2023 সালের একটি প্রতিবেদন অনুযায়ী ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্ট জানিয়েছিল পাকিস্তানের কাছে তখন প্রায় 170টি পারমাণবিক অস্ত্র ছিল। অপরদিকে ভারতের কাছে সে সময় ছিল আনুমানিক 180টি অস্ত্র। উল্লেখযোগ্য বিষয় হল পাকিস্তান প্রতি বছর 14 থেকে 27টি নতুন পারমাণবিক অস্ত্র ভাণ্ডারে সংযুক্ত করছে বলে ধারণা করা হয়। এফএএস এর তথ্য অনুযায়ী পাকিস্তান তার পারমাণবিক অস্ত্রগুলো বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটে গোপনে সংরক্ষণ করে থাকে, যাতে একযোগে সব অস্ত্র ধ্বংস হওয়ার ঝুঁকি না থাকে। তবে কিছু গুরুত্বপূর্ণ ঘাঁটির নাম জানা গেছে যেগুলোতে পারমাণবিক অস্ত্র মজুদ থাকার সম্ভাবনা প্রবল। মাস্টুর বিমান ঘাঁটি, এটি করাচির নিকটস্থ অবস্থিত এবং পাকিস্তান বিমান বাহিনীর অন্যতম গুরুত্ব ঘাঁটি। এখান থেকে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম মিরাজ-2 এবং মিরাজ-3 যুদ্ধবিমান পরিচালিত হয়। স্বর্গদা ঘাঁটি, পাঞ্জাব প্রদেশের এই ঘাঁটি পাকিস্তানের স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের অধীনে পরিচালিত হয়। এখানে পারমাণবিক ও কৌশলগত অস্ত্র সংরক্ষণ ও ব্যবহার সংক্রান্ত কার্যক্রম পরিচালিত হয় বলে মনে করা হয়। কামরা বিমান ঘাঁটি, এটি পাকিস্তানের অন্যতম প্রধান বিমান নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কেন্দ্র। এখানে পারমাণবিক ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান মোতায়েনের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া রয়েছে গজনি ও খুশাব ঘাঁটি। বিশ্লেষকরা মনে করেন পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনা এখনও মূলত সামরিক বাহিনীর অধীনে রয়েছে এবং বেসামরিক নিয়ন্ত্রণ সীমিত। ফলে সংকটকালে হঠাৎ প্রক্রিয়াশীল সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকি থেকেই যায়। আর উদ্বেগজনক বিষয় হল সন্ত্রাসী সংগঠনগুলোর কার্যকলাপ পাকিস্তানে এখনও আরও বড় হুমকি, যার কারণে পারমাণবিক অস্ত্রের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ আছে। কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আবারও তীব্র আকার ধারণ করেছে। সাম্প্রতিক সময়ের এই উত্তেজনায় উভয় দেশের মধ্যে সামরিক সংঘাতের সম্ভাবনা জোরদার করেছে। বিশেষ করে ভারত পাকিস্তান সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর ক্রমাগত গোলাগুলির ঘটনার প্রেক্ষিতে পরিস্থিতির আরও সংকটাপন্ন হয়ে উঠেছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ভারত 36 ঘন্টার মধ্যে হামলা করতে পারে, এটা বিপজ্জনক বলছে পাকিস্তান। আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে ভারত পাকিস্তানে হামলা চালাতে পারে। মোদী সরকার এই পরিকল্পনা গ্রহণ করেছে। পাকিস্তানের হাতে এমন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য আছে বলে দাবি করেছেন দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। মঙ্গলবার রাতে সাংবাদিকদের কাছে এ দাবি করেন তিনি। এর আগে কাশ্মীরে প্রাণঘাতী হামলার ঘটনার জবাব দিতে সশস্ত্র বাহিনীকে অভিযান পরিচালনার পূর্ণ স্বাধীনতা দেয় ভারত সরকার। ভারতের এই সিদ্ধান্তের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাকিস্তানের তথ্যমন্ত্রী বলেন, ভারত পেহেলগামের ঘটনায় জড়িত থাকার ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগের অজুহাত দেখিয়ে আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে চায় এমন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য পাকিস্তানের কাছে আছে। আতাউল্লাহ তারার বলেন, পাকিস্তান এই অঞ্চলে ভারতের স্বঘোষিত বিচারক ও সাজা কার্যকরের ভূমিকা তীব্রভাবে প্রত্যাখ্যান করছে। দেশটির এই আচরণ বেপরোয়া। তার কথায় পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদের বড় ভুক্তভোগী এবং এই অভিশাপের যন্ত্রণা গভীরভাবে অনুধাবন করে। আমরা বিশ্বের যে কোনো জায়গায় সবসময় সব ধরনের সন্ত্রাসবাদ এবং এর বহিঃপ্রকাশের নিন্দা জানিয়ে আসছি। আতাউল্লাহ তারার বলেন, দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে পাকিস্তান সত্য নিরূপণের জন্য বিশেষজ্ঞদের একটি নিরপেক্ষ কমিশনের মাধ্যমে বিশ্বাসযোগ্য, স্বচ্ছ এবং স্বাধীন তদন্তের আন্তরিক প্রস্তাব দিয়েছে। তিনি বলেন, দুর্ভাগ্যবশত যুক্তির পথ অনুসরণ করার পরিবর্তে ভারত স্পষ্টতই অযৌক্তিক এবং সংঘাতের বিপজ্জনক পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে, যার পরিণতি সমগ্র অঞ্চল এবং এর বাইরেও হবে বিপর্যয়কর। ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার 600 সেনা নিহত, দাবি দক্ষিণ কোরিয়ার। রাশিয়া ইউক্রেন যুদ্ধে মস্কোর পক্ষে প্রায় 15,000 সেনা মোতায়েন করেছিল উত্তর কোরিয়া। তাদের মধ্যে অন্তত 600 জন প্রাণ হারিয়েছে এমন দাবি করেছেন দক্ষিণ কোরিয়ার একাধিক আইন প্রণেতা। খবর রয়টার্সের। স্থানীয় সময় বুধবার গোয়েন্দা প্রতিবেদনের বরাতে আইন প্রণেতারা বলেছেন, শেষ 6 মাসে উত্তর কোরিয়া বাহিনী প্রায় 4,700 সেনা হতাহত হয়েছেন। তবে এই একই সময়ের মধ্যে তাদের যুদ্ধ দক্ষতায় উল্লেখযোগ্য উন্নতিও চোখে পড়েছে। তারা আরও দাবি করেন, সেনা মোতায়েনের বিনিময়ে কারিগরি ও প্রযুক্তিগত কিছু সুবিধা নিয়েছে পিয়ংইয়ং। এর মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের পাশাপাশি এবং কৃত্রিম গোয়েন্দা উপগ্রহের স্পাই স্যাটেলাইটের জন্য কারিগরি সহায়তা। চলতি সপ্তাহে উত্তর কোরিয়া প্রথমবারের মতো রাশিয়ার জন্য সেনা প্রেরণের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করে। তারা জানায়, সর্বোচ্চ নেতা কিম জং উনের আদেশে মস্কোর পক্ষে কিয়েভের বিরুদ্ধে সেনা মোতায়েন করেছে তারা। রাশিয়াকে কুরস্ক অঞ্চলের অধিকার ফিরিয়ে দিতে তারা সহায়তা করছে। উল্লেখযোগ্য সংখ্যক উত্তর কোরিয়া সেনা মোতায়েন এবং বিপুল গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্র পাওয়ার কারণে কুরস্ক অঞ্চলে বড় ধরনের সামরিক সুবিধা লাভ করেছে রাশিয়া। এতে আন্তর্জাতিকভাবে একঘরে থাকা দুদেশের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক ঘনিষ্ঠতা আরও বেড়েছে।
উল্লেখ্য, তৃতীয় কোনো দেশে কর্মী পাঠাতে উত্তর কোরিয়ার উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। তবে অন্য কোনো দেশে কর্মী পাঠানোর মাধ্যমে দেশটি বিপুল অর্থ উপার্জন করে বলে বিশেষজ্ঞদের অনুমান করে থাকেন।